বলে রুমে চলে যায়। আরিশও নিচে আসার জন্য করিডোর পর্যন্ত আসছিল। নিচে বড়দের কথায় পাশাপাশি রাদীপকে এভাবে চলে যেতে দেখে বা হাতের বুড়ো আঙুল দাঁতে কামড়িয়ে হাসল। অতপর হেসে সিঁড়ি বেয়ে নিচে আসতেই সাফওয়ান খান ওকে ডেকে বললেন, তুমি কি গ্যারেন্টারকে বিয়ের ইনভাইট করেছিলে? আরিশ বাবাটাকে সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ, বলে দিয়েছে। বলেছিলাম আজকে ফ্লাইট উঠতে, কিন্তু কি ঝামেলার জন্য নাকি আজকে হবে না, কালকে উঠবে। চিন্তা করো না, ওরা হলুদ সন্ধ্যায় এখানেই থাকবে। বলে আরিশ সোফা থেকে উঠতে নিলে তৎক্ষণে ওর ফোন বাজায়। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে বড় করে লেখা সিস আরাধ্যা আহনাফ সুচি। কলটা দেখে মুচকি হেসে সোফায় বসে কলটা রিসিভ করে বলল, কেমন আছিস সুজি? ওই তো ব্রো, আছি। কেন? আর বলো না তো, কলেজের প্যারায় পাশাপাশি পরীক্ষার চাপ, সব মিলিয়ে অতিষ্ঠ, পাগল প্রায়। আরিশ সুচির কথায় দুঃখ প্রকাশ করে বলল, আহারে, সূর্যের কি কষ্ট। সুচি বুঝতে পারে আরিশ দুঃখ প্রকাশ করার নামে যে মজা নিচ্ছে, তাই ভ্রুকুটি করে বলল, ব্রো তুই আর মজা নিস না, আর আমাকে একদম সুজি বলবি না, আমি সত্যি বলছি অনেক প্যারায় আছি। কি অবাক হচ্ছেন তো? সুচি কলেজ পড়ুয়া মেয়ে হয়ে আরিশকে তুই বললো কেন? তাহলে শোনেন, এই দুজন খালাতো ভাই বোনের সম্পর্কটাই এমন, কতক্ষণ তুমিতেই থাকবে, কতক্ষণ তুইতে। সুচি মেয়ে হিসেবে খুবই ভালো ও মিশুক। কিছুদিন আগে ওর অসুস্থ বাবা মারা গেছেন, সে শোক কাটিয়ে এখন যে একটু স্বাভাবিক হয়েছে, এটাই অনেক। আরিশ সুচির কষ্টময় কথা শুনে বলল, আমি দেশে ফিরলাম, খালামণি আসলো, তুই আসলো না কেন? আরে ভাই, আসতে তো চেয়েছিলাম, একটু সমস্যার জন্য আসতে পারিনি। আরিশকে কারোর সাথে হেসে হেসে কথা বলতে দেখে যুথি ভ্রুকুসকে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নেমে ওর পাশে দাঁড়াতেই আরিশ আর চোখে ওকে একবার দেখে কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হেসে ওকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমাকে খুব মিস করছি শোনো, তুমি আসবে কবে সেটা বলো তো। সুচি আরিশের এহেন কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে দ্রুত ভঙ্গিতে বলল, এই ভাই, তোমার কি হয়েছে, এমনভাবে বলছো কেন? আরিশ সুচিকে বোকা বনে যেতে দেখে ফোনটা মুখের সামনে এনে হোল্ড করে টেক্সট লিখে পাঠালো, আমার মৌচাক তোর সাথে কথা বলতে দেখি ভ্রুকুচকে তাকিয়ে আছে, তাই তাকে আরেকটু খাপানোর জন্য। সুচি মেসেজটা পেতেই মুচকি হেসে মনে মনে বলল, পাগল। বলে মুখে বলল, আচ্ছা শোন ভাই, আজ তো হবে না, কাল ছুটি নিয়ে পরশু গায়ে হলুদের সন্ধ্যায় থাকবো। আচ্ছা। বলে ফোনটা রেখে যুথিকে দেখেও না দেখার মতো করে উঠিয়ে চলে যেতে নিলে যুথি কোমরে হাত দিয়ে দাঁতের দাঁত চেপে বলল, আরিশ ভাই। আরিশ ঠিকই ভেবেছিল তার বোকা মৌচাক এখন তাকে ঠিক পিছু ডাকবে, সে সেজন্য প্রস্তুতি নিয়েই দাঁড়িয়েছিল। ডাক পেতেই পেছন ঘুরে যুথির মুখের কাছাকাছি মুখ এনে বলল, হুম। যুথি আরিশকে এত কাছ থেকে লক্ষ্য করে তার মুখের দিকে একটু তাকিয়ে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ঢোক গিলে নিঃশ্বাস নিতে নিতে ভাবল, আমার শখের পুরুষ দেখতে কি মারাত্মক। উফ। আরিশ যুথিকে চোখ বন্ধ করে নিতে দেখে আশেপাশে তাকালো। অতপর টুক করে গালে একটা চুমু খেয়ে বলল, ডাকলি কেন? যুথি আরিশের চুমু খেয়ে তাড়াতাড়ি করে চোখটা খুলে আশপাশটা তাকাতেই দেখে না, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিশের দিকে তাকিয়ে বলল, কথা ছিল। আরিশ বসার ঘরে সবার দিকে একবার দেখলো, কেউ কাজ করছে তো কেউ মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে। এটা দেখে আরিশ হুট করে যুথিকে কুলে তুলে বাহিরের দিকে যেতে নিলে যুথি নামতে চেয়ে বলল, আরে আরে কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ যুথির কথায় কোনো জবাব না দিয়ে সোজা গার্ডেনের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকে যুথির কপালে চুমু খেয়ে বলল, কি কথা এখন বল। নামান আমায়। আরিশ যুথিকে আস্তে করে দাঁড় করাতেই যুথি মুখ দিয়ে ফুয়ের মতো শ্বাস ছেড়ে বলল, আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনাকে বলা যাবে না। তাহলে কিভাবে দিব? সে আমি নিয়ে যাব। কিভাবে? আপনি একটু আগে বলে এলেন না আমি যেন আপনার অনুপস্থিতিতে বাইরে না বের হই, তাই আপনার কাছ থেকে অনুমতি নিতে এলাম। আপনি শুধু বাইরে যাওয়ার পারমিশন দিন নো। প্লিজ। আমি তো বলতে নিয়েও থেমে যায়। যুথিকে থেমে যেতে দেখে আরিশ ওকে কাছে টেনে বলল, টাকা লাগবে? না না, টাকা লাগবে না, আমার কাছে অনেক টাকা আছে। আপনি শুধু। কত টাকা আছে? অনেক আছে। তাহলে আমাকে দে। আপনাকে কেন দেব? তুই না বললি অনেক আছে? আছেই তো। তাহলে সেখান থেকে আমাকেও কিছু দে।
না, আপনাকে দেব না। কিন্তু আমার যে লাগবে। আরে আপনার তো অনেক টাকা আছে, আমার টাকা নিয়ে কি করবেন আপনি? আমি এত কিছু জানি না। আমার টাকা লাগবে, আমাকে টাকা দিতে হবে। না, দেব না। কি শর্ত? ওকে, না দিলে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে চুমু খাও। আরিশ কথাটা বলতেই জুথি চোখ দুটো বন্ধ করে ঠোঁট দুটো চুমোর মতো করে আরিশের দিকে করতেই আরিশের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকাতেই দেখে আরিশ ঠিক আগের মতো দাঁড়িয়ে। এটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, নিচে নিচে হচ্ছে না কেন? চুমু খাবি তুই, আমি কেন নিচে হব? আরে আমি তো আপনার থেকে শর্ট, আপনাকে কি নাগাল পাবো আমি? আমি কি জানি, হয়তো টাকা দিবি না তো চুমু খাবি। যদি বুঝতে পারে আরিশ ইচ্ছে করি এমন করছে, তাই ও আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে ওভাবেই দুপা পিছিয়ে গিয়ে দৌড়ে আরিশের গলায় ঝুলে চুমু খাওয়ার চেষ্টা করতেই এবারও ব্যর্থ হলো। কারণ আরিশ ইচ্ছে করে মুখটা সোজা করে রেখেছে যেন যুথি চুমু খেতে না পারে। যুথি অনেক চেষ্টা করে চুমু খেতে না পেরে হাল ছেড়ে আরিশের গলায় মুখ লুকালো। আরিশ ওকে দু হাতে আবদ্ধ করে ডাকতে ও আরিশের দিকে তাকাতেই আরিশ মুচকি হেসে ও ঠোঁটে ঠোঁট মিলালো। এমন যে দুজনে কতক্ষণ ছিল হয়তো দুজনার কারো জানা নেই। হঠাৎ ফাড়ির কথায় তাদের ধ্যান ভাঙে। হায় রে, কি ভালোবাসা! বাগানে বসে টাইটানিক মুভির সিন করছে। ফাড়ির কথায় যদি আরিশের থেকে সরতে চাইলেও আরিশ তাকে সরতে না দিয়ে নিজের মন মতো কিছুক্ষণ থেকে ছেড়ে ফাড়ির দিকে তাকিয়ে বলল, বাগানে এসেও শান্তি নেই, অনেক বড় হয়ে গেছিস। দাঁড়া, তোর একটা বিয়ের ব্যবস্থা করছে। আর বিয়া আমার কপালে নেই। বলে ফিক করে হেসে দিল। যুথি আরিশের কাছ থেকে একটু সরে ফাড়ির কাছে দাঁড়িয়ে বলল, আমি কি যাব? আরিশ তার প্রিয়সীর দিকে একবার তাকালো, অতপর কিছু একটা ভেবে বলল, ওকে, তবে আয়নকে সাথে নিয়ে যাবি। ঠিক আছে, আয়ন ভাইকে সাথে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে। আরিশকে ওকে বলতে দেখে যুথি খুশি হয়ে আরিশকে হুট করে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, আমার ফিরতে লেট হবে, ঠিক মতো খেয়ে নিস। আরিশ চলে যেতেই যুথি ফাড়ির কাঁধে ফাড়ি যুথির কাঁধে হাত দিয়ে খুশি মনে বাড়িতে ঢুকতে ঢুকতে ফাড়ি বলল, অবশেষে পূর্ণতা পাবে। আশা রাখছি, বাকিটা আল্লাহর উপর। বলে দু বোন আয়নের রুমে গিয়ে দেখে আয়ন এখনো ঘুমিয়ে। এটা দেখে একে অপরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বিরক্ত হয়ে আয়নের শরীর থেকে কাঁথাটা টেনে সরিয়ে দুজনে চিল্লিয়ে বলল, আয়ন ভাই আর কত ঘুমাবি, এবার তো ওঠো, নিচে তানিশা এসেছে। বলে ঠোঁট কামড়ে হাসল। আয়ান দু বোনের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে পাশাপাশি তানিশার কথা শুনে সাথে সাথে ঘুম ঘুম চোখ নিয়ে লাফ দিয়ে বিছানায় বসে বলল, কি হয়েছে বনু? আর সত্যি তানিশা এসেছে? তোমাকে মিথ্যে বলে উঠালাম। আমার ইমোশন। বলে ঠোঁট ভ্যাটকালো। আয়ানকে ঠোঁট ভ্যাটকাতে দেখে ফাড়ি ভ্রু কুঁচকে বলল, আয়ান ভাই, তুমি তানিশার কথা শুনে এত খুশি হলে কেন? আরে তুই জানিস না, আয়ন ভাই তো তানিশাকে পছন্দ করে। হ্যাঁ, হায় আল্লাহ, একে একে সবাই সেটেল হয়ে যাচ্ছে। আমার পছন্দের বিদেশি পোলা কবে আসবে? হায় রে, এমন পোলা মনে হয় আসবেই না, আমারও বিয়ে হবে না। বলেই দুঃখ প্রকাশ করলো। যুথি আয়ান ওর মুখের এক্সপ্রেশন দেখে ফিক করে হেসে উঠল। অতপর যুথি আয়নের দিকে তাকিয়ে বলল, তোমাকে কালকে কি বলেছিলাম? আমি তো বললাম ভাই পারমিশন দিলে নিয়ে যাব। উনি পারমিশন দিয়েছেন, এখন তো নিয়ে চলো। আচ্ছা তাহলে তোরা রেডি হ, আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আচ্ছা। যুথি ফাড়ি আয়নের কথায় রেডি হওয়ার জন্য যে যার রুমে যেতে যেতে ফাড়ি নিজের কথা ভেবে উপরের দিকে তাকিয়ে বলল, আমার কপালটা এমন কেন? আমার প্রিয় কল্পনার পুরুষ তুমি আসবে কবে? আমার মতো এই হতভাগীকে তোমার করবে কবে? বলে গেয়ে উঠল, নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথা রাজকুমার হয়ে আমায় ভালো তুমি বাসতে যদি। গানটা গাইতে গাইতে ফাড়ি দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেল। বসার ঘরে যে যার কাজ সেরে রুমে চলে যায়। থেকে যায় মেহজাবিন খান। যদিও উনি নিজের কাজেই থেকেছেন, স্বামী ফিরেছে আজ দীর্ঘ 4 মাস পর, তাই নিজের হাতে স্বামীর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছেন। এই টাইমে উনি এটা খুবই পছন্দ করেন। তাই সাইফুল খানও স্ত্রীর খোঁজে রান্নাঘরে আসতেই ওনাকে একলা পেয়ে পেছন থেকে জড়িয়ে বললেন, ওই ভাইজান দেশে ফিরেছে, তাকে একটু আদর সোহাগ করতে
করবে, তা না করে রান্নাঘরে ঘুরঘুর করছো। স্বামীর কথায় বেশ লজ্জা পান মেহজাবিন খান, অতঃপর বললেন, এই বুড়ো বয়সে তোমার আদর চাই, তাই না? স্ত্রীর এহেন কথায় মুখ বাঁকিয়ে শক্ত চোয়ালে বললেন। আমি একদম বুড়ো হয়নি, আমি এখনো তাগাদা যুবক। বিশ্বাস না হলে রুমে চলো, প্রুফ দিয়ে দিব। মেহজাবিন খান স্বামীকে মুখ বাঁকিয়ে কথা বলতে দেখে বললেন, হ্যাঁ, 2 বিয়ের বাবা হয়ে আসছে, উনি নাকি টাকরা যুবক। সাইফুল খান স্ত্রীর কথায় আশপাশটা দেখলেন, অতঃপর ওনাকে কাছে টেনে কোলে তুলে রুমে গেলেন। কড়া রোদ, বেলা প্রায় দুপুর 2:22 ঘরে। মার্কেটের সামনে দাঁড়িয়েছে আয়ান। দাঁড়িয়েছে বলে ভুল হবে, তাকে এক প্রকার বাধ্য করে মার্কেটের বাইরে দাঁড় করিয়ে জুথি ফাড়ি ভেতরে গেছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, এখনও তাদের কেনাকাটা শেষ হয়ে বাইরে আসার নাম নেই। যদিও আয়ান যেতে চেয়েছিল, কিন্তু জুথি কোনোভাবেই আয়ানকে ভেতরে নিতে রাজি নয়। তাই সে সেই তখন থেকে বাইরে অপেক্ষা করছে। এমন কিছুক্ষণ সময় অতিবাহিত হতেই আয়ান দেখে ফাড়ি জুথি কতগুলো শপিং ব্যাগ হাতে হাসি মুখে বেরিয়ে আসে। এটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আয়ান এগিয়ে গিয়ে বলল, মেয়েদের নিয়ে এজন্যই বের হতে হয় না, অবশেষে তোমরা বের হলে। আর ভাই, এমন কেন করছো? একটু মার্কেটেই তো নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে রোদের ভিতরে বাইরে দাঁড় করিয়ে নিজেরা ভিতরে এসির বাতাস খাচ্ছেন আর বড় বড় কথা বলছেন। বিশ্বাস কর, আর কখনো বড় বড় কথা বলবো না, একদম মেপে মেপে ছোট ছোট কথা বলবো। আয়ান জ্যোতিকে মুচকি মুচকি হাসতে দেখে তেড়ে এসে বলল, তবে রে, তুই দাঁড়া। তাকে আর কে পায়। এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ফাড়ির হাত চেপে রাস্তায় ভোর দৌড়। ওদের দৌড়াতে দেখে আয়ান থামাতে চেয়ে বলল, বনু, এভাবে দৌড়াস না, আমি কিছু বলবো না। ব্যাস, আয়নের এতটুকু কথায় দুজনেই থেমে গেল। অতপর ঘুরে জুথি আয়নের দিকে তাকিয়ে বলল, আইসক্রিম শপে নিয়ে চলো। আচ্ছা চল। টাকা কিন্তু তুমিই দেবে। ওকে। 3 ভাই বোন আইসক্রিম শপে আইসক্রিম খেয়ে তবেই বাড়ি ফিরল। জুথি ফাড়ি বাড়ি ফিরে জিনিসগুলো জুথির রমে রেখে ফাড়ির দিকে তাকিয়ে বলল, সবকিছু নিয়ে তো এলাম, এবার সবকিছু ভালো ভালো হবে তো? ইনশাল্লাহ। এতটুকু বলে থেমে ফাড়ি আবার বলল, এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। বই না, আমি গেলাম। বলে ফাড়ি যেতে নিলে জুথি ওকে থামিয়ে বলল, আচ্ছা ফারি, তুই তো অনেক গভীরে চিন্তা করে পদক্ষেপ নিস। আমি জানি আমি ম্যাচিওর নই, বারবার ভুল করি আমি। আমার থেকে অনেক ম্যাচিওর তুই। আমার পদে পদে ভুল হলে তুই সেটা ধরিয়ে দিতি না? কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেটা তুই আমাকে বলে দিতি, তাই না? কিন্তু একটা বিষয় তো লক্ষ্য করলি না, আমি প্রথমে ভাবিনি, তবে একদিন হঠাৎ মনে হলো, তাই অনেক চিন্তা ভাবনা ভেবে চিন্তে মিলালাম আমি। ফাড়ি জুথির খেয়ালি কথায় কপাল কুঁচকে ঢং করে বলল, ওহ, তার মানে তোর ঘটে বুদ্ধি হয়েছে। ফারি, আই এম সিরিয়াস। জুথিকে সত্যি সত্যি সিরিয়াস হতে দেখে ফাড়িও নড়ে চড়ে স্বাভাবিক হয়ে ওর কাছে এসে কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বোন? আচ্ছা ফারি, সেদিন রাতের বেলা ঘটনা তোর খটকা লাগেনি? কেন রাত্রিবেলা? আরে ওই দিন যেদিন আমি আর তুই গল্প করছিলাম, এমন সময় উনি আমাদের নিচে ডেকেছিলেন যে। তো জ্যোতি ফাড়ির থেকে একটু সরে নিঃশ্বাস ফেলে বলল, দেখ, সেদিন উনি ডাকলো, আমি গেলাম, উনি ওনার পাশে বসতে বললো, আমি বসলাম। অতপর উনি সর্বপ্রথম আমাকে আংটি গিফট করলো। তারপর মুহূর্তেই উনি নিজে আংটিটা পরে আমার থেকে আংটি পরলেন। তারপর পেপার সাইন করালেন, নিজেও করলেন। তারপর আমাকে কথার প্যাচে ফেলে 4বার কবুল বলালেন। আমি কবুল বলতে উনি আলহামদুলিল্লাহ বলে, নিজেও 3বার কবুল বলে আমাকে চলে আসতে বলেন। আমরা চলে এলাম। আবার সেদিন ওখানে সবাই উপস্থিত ছিল। বিষয়টা কেমন লাগলো না বল? ফাড়ি জ্যোতির কথায় এবার অনেকটা সিরিয়াস ভঙ্গিমা নিয়ে ভাবতে বলে উঠল, আসলেই তো, এভাবে ভেবে দেখিনি তো। জ্যোতিকে বলতে দেখে ফাড়ি উত্তেজিত ভঙ্গিমায় বিছানায় বসে ছক মিলিয়ে বলল, প্রথমে আংটি বদল মানে এঙ্গেজমেন্ট, তারপর পেপারে সাইন মানে রেজিস্ট্রি পেপার, অতপর কবুল মানে বিয়ে সম্পূর্ণ। আরে বাহ, ইউনিক বিয়ে হয়ে গেল না? এই তো মাত্র আমাদের ধারণা, আমরা তো শিওর নই। ফাড়ি জ্যোতির কথায় মুখটা ভেজার মুখে নেতিয়ে পড়ে বলল, সেটাই তো। জ্যোতি ফাড়ির কাছে বসতে বসতে মুখটা ছোট করে বলল, জানিস ফারি, ওই দিনের রাত থেকে উনি কিন্তু আমাকে ওনার রুমেই রেখেছেন। উনি দেশে ফিরে আমাকে অনেকবার ছুঁয়েছেন, তবে ওই দিনের পর থেকে ওনার ছোঁয়াগুলো কেমন গভীর মনে হতো।
কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে উনি কখনোই স্বীকার করেন না, বরং বরং বলেছেন উনি নাকি আমায় ভালোই বাসেন না। তোকে যেভাবে বললাম আগে সেভাবে কর, দেখবি ভাই স্বীকার না করে থাকতেই পারবে না। যুথি কোনো উত্তর করল না, শুধু নিঃশ্বাস ছাড়ল। যুথিকে চুপচাপ থাকতে দেখে ফারি বলল, প্রপোজটা করবি কবে? ভাবছি আপুর মেহেদি অনুষ্ঠানের দিন, কালকে গায়ে হলুদের দিন প্রচুর ঝামেলা থাকবে, পরশুদিন মেহেদি, ওই দিন একটু কম, তাই ওই দিন করলেই ভালো হবে। খানবাড়ির বিয়েতে রাজকীয় হবে এটাই স্বাভাবিক, পাশাপাশি নতুন আত্মীয় আসবেন বলে গেস্ট আপ্যায়নের জন্য সাফওয়ান খান বিশেষভাবে আয়োজন করেছেন। বিয়ে বলে এই প্রথমবার গ্যান্টেনার আরিশ দেশে ফেরায় উনি আসবেন, তাই ওনার জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গায়ে হলুদের সব আয়োজনে শেষ, বাড়িতে প্রায় দাওয়াতি মানুষ চলে এসেছেন। সাফওয়ান খান সবটা পরিচালনা করে সোফায় বসতেই আরিশ শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নিচে আসতেই উনি ক্লান্ত শরীরে ওকে কাছে ডাকলেন। আরিশ ওনার ডাকে সোফায় বসতে বসতে বললেন, তাড়াতাড়ি বলো আব্বু, বাবু এয়ারপোর্টে চলে এসছে। উনিও এসে গিয়েছেন। আমিও এটাই জিজ্ঞেস করব করে, তাহলে তুমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসো। হুম। বলে আরিশ চলে গেল। খানবাড়ি জুড়ে মেহমানের আবির্ভাব, বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। কর্তীরা গ্যান্টেনার ওনার ফ্যামিলি আসবে বলে রান্নার একে একে আইটেম সাজাচ্ছে। এমন সময় আরিশ ওনাদের নিয়ে বাড়ি ঢুকে মা মা বলে ডাকতেই সানজিদা খান বসার ঘরে আসলেন। এসে ওনাদের বিনয়ের সাথে সোফায় বসিয়ে খাবার দাবারের আপ্যায়ন করলেন। এমন সময় মণি এসে ওনাদের পাশে বসতেই ফট করে বলে ফেলল, এই ভাইয়াটা দেখতে এমন কেন, আর এত সুন্দর কেন গায়ের রং? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মনির এমন কথায় লুসিয়ান মাথা চুলকে আরিশের দিকে তাকিয়ে বলল, ভাই এ ময়ে কি বলছো? আমার তো লজ্জা লাগছো। আরিশ লুসিয়ানের বাংলা শুনে ওর মাথায় চাপড় মেরে বলল, ছোট, তোর বাংলা তো রুমে গিয়ে বলিস, নয়তো আমার কোচে কাছে ভাই বোন এখন বেহুশ হয়ে পড়বে। লুসিয়ান আরিশের কথায় বেশ লজ্জা পেল, অতঃপর রক্ষক কণ্ঠে বলল, একদম তোমার থেকেও ভালো বাংলা বলবো। যখন বলবি তখন। ওদের কথার মধ্যে জুথি ফাড়ি দ্রুত পায়ে রেডি হয়ে ওদের লক্ষ্য না করে বসার ঘর পেরিয়ে বাইরে যেতে নিলে তৎক্ষণে আরিশ পিছু ডেকে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? জুথি আরিশের গম্ভীর কণ্ঠ পেয়ে তৎক্ষণে পেছন ঘুরে বলল, আপনারা বাইরে গিয়েছিলেন? আসলে তানিশাকে নিয়ে আসতে যাচ্ছিলাম। তোকে কিছু জিজ্ঞেস করেছে? তোকে যেতে হবে না, আমি আয়ানকে পাঠাচ্ছি। জুথি আরিশের পরপর গম্ভীর কণ্ঠে বলা কথায় মিনমিন করে বলল। আরিশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই জুথি রুমের দিকে যেতে নিয়ে দাঁড়িয়ে যায়। সোফায় বসে থাকা মানুষগুলো দেখে ওনাদের দেখে মুচকি হেসে কাছে গিয়ে বলল, আরে তোমরা ওই দিনের সেই। জুথিকে দেখে ইন্ডিয়া তাইনিন হাতের ইশারায় ওনার কাছে ডাকতেই উনি ছোট ছোট পায়ে ওনার কাছে গিয়ে বসতেই উনি জুথিকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলেন, বাহ, আমার মাকে দেখতে তো মার্শাল্লাহ। ওনাদের কথার মধ্যে লুসিয়ান বা হাত ঢুকিয়ে ওর বিখ্যাত বাংলায় বলল, ওরে এ তো সই অসাধারণ বাঙালি মেয়েটা। বলে মুচকি হাসল। ওর এমন বাংলা কথায় যদি আরিশের দিকে তাকাতেই ধ্যান ভাঙে ফাড়ির উচ্চ হাসির শব্দে। লুসিয়ানের এমন বাংলা কথায় ফাড়ি ফিক করে হেসে দিতেই ততক্ষণে লুসিয়ান দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকালো। অতপর দুজনের চোখাচোখি হতেই দুজনেই চোখ সরিয়ে নিল। লুসিয়ান বেশ লজ্জা পেল, শেষমেশ কিনা একটা মেয়ে ওর বাংলায় বলাতে হাসলো। তবে লুসিয়ান আর চোখে ফাড়িকে কয়েকবার পর্যবেক্ষণ করলো। লম্বা চুল, হলুদ ফর্সা শরীর, সরু নাক, চিকন গোলাপি রাঙা ঠোঁট দুটো, মন কাড়া হাসি, সব মিলিয়ে যেন কয়েকবার আর চোখে দেখলো। তৎক্ষণে ভারী কুশল বিনিময় করার জন্য ওনাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? ফাইন আম্মু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো আম্মু, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। ওনাদের সাথে সবার বেশ কিছুক্ষণ কথা হলো। ওনাদের খাবারটা খাইয়ে বিশ্রাম নিতে সাফওয়ান খান রুমে নিয়ে গেলেন। এমন সময় হাসি মুখে হাই বলতে বলতে বাড়িতে ঢুকলো সুচি। আর সুচিকে ঢুকতে দেখে রুমের দিকে যেতে নিয়েও জায়গায় দাঁড়িয়ে যায়। সুচি এগিয়ে এসে আরিশকে হাক করতে নিলে তৎক্ষণে যদি আরিশের সামনে এসে দু হাতে আরিশকে পেছনে রেখে ভ্রু কুঁচকে বলল, আরে আমার ভাই, আমি জড়িয়ে ধরতে পারবো না কেন?
সুচি জুথির কথায় ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তৎক্ষণে আরিশ ইশারায় ওকে থামতে বলায় সুচি বলতে নিয়েও থেমে যায়। সুচিকে থামতে দেখে আরিশ জুথির দিকে তাকিয়ে বলল, ওকে, তোর রুমে নিয়ে যা। বলে যেতে নিলে জুথি হুট করে বলল, কেন? ওকে আমার রুমে কেন নেব? আমি কাউকে আমার রুমে নিব না। বলে ভ্রু কুচকে মুখ ভ্যাংচালো। আরিশ জুথিকে জেলাস হতে দেখে ঠোঁট কামড়ে হেসে ওর কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, নিতে হবে না। তুই তো আমার কাছে আমার রুমে থাকিস, এখানে না হয় সুচিকে আমার রুমে নিয়ে যায়। তুই বরং তোর রুমে যা। বলে আবারও ঠোঁট কামড়ে হেসে ওর থেকে সরে আসতেই তৎক্ষণে জুথি সুচির পাশে দাঁড়িয়ে বোকা হেসে সুচির থেকে কাপড়ের ব্যাগটা হাতে নিতে নিতে দাঁত কেলিয়ে বলল, না না, নিব না কেন? আমি তো মজা করছিলাম। সুচি তো আমারও বোন হয়, তাই না? বলুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওকে এক্ষুনি আদরের সহিত আমার রুমে নিয়ে যাচ্ছি। বলে সুচির কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে যেতে নিলে সুচি ভেবাচাকা খেয়ে আরিফের দিকে তাকালো। যেই মেয়ে নেবে না বলে মুখ ভ্যাংচালো, হঠাৎ এমন পরিবর্তনে মেয়েটা আরিফের দিকে তাকাতেই দেখে আরিফ মুখ টিপে হাসে। এটা দেখে সুচি বুঝে আরিফ ভাই কিছু তো একটা বলেছে, তার জন্যই এটা ভেবে সুচিও মুচকি হেসে দিল। সুচিকে হাসতে দেখে জুথি কপাল কুঁচকে বলল, একা একা পাগলের মতো এত হাসছো কেন? তো হাসবো না, আশেপাশে জেলাসির পোড়া গন্ধ পাচ্ছি। জুথির কথায় সুচি হাসি থামিয়ে একটু ভাব নিয়ে বলল, পরন্ত বিকেল, গোধূলির শেষ লগ্ন। খানবাড়ির প্রতিটি কোণায় যেন খুশির আমেজ বয়ে যাচ্ছে। বাগান থেকে শুরু করে বাড়ির প্রতিটি জায়গায় ঝিলিক বাতির মেলা, লাইটিং ফুল, তারাবাতি ঝাড়বাতি সব জায়গায় ফুটিয়ে তুলেছে বেশ। ইতিমধ্যে জুথির নানা বাড়ির মেহমানরা সব চলে এসেছে। ওনার নানুর নাম মুক্তিযোদ্ধা ইদ্দিস হাওলাদার, নানির নাম তাহমিনা বেগম, ওর 3 মামা, বড় মামা লোকমান হাওলাদার, স্ত্রী পিয়া বেগম, তাদের একটা ছেলে বয়স 13, নাম নাইম, মেজ মামা জলিল হাওলাদার, স্ত্রী মুক্তা বেগম, তাদেরও একটাই ছেলে বয়স 2, নাম ঐশা, ছোট মামা জুয়েল হাওলাদার, স্ত্রী শায়লা বেগম, তাদের কোনো সন্তান নেই, তবে ছোট মামি অন্তঃসত্ত্বা। পাশাপাশি রাদিফের রোদের আরিশের নানা বাড়ির আত্মীয় স্বজনরাও চলে এসেছে। বড়রা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, তো বুড়ো বুড়ি অন্য জায়গায়। আর যেখানে বুড়ো বুড়ি আছে সেখানে তো কোনো কথাই নেই, তাদের আদিকালের বুদ্ধ বুড়ির সংস্কার তো আছেই। বাচ্চারা তো বাগানে খেলাধুলা করছে, আবার কেউ কেউ সাউন্ড বক্সের সাথে তাল মিলিয়ে নাচ গান করছে। এত এত মানুষের ভিড় রেখে জুথি, ফারি, তানিশা, শর্মি তানিশার বোন, সুচি, ইভার রোদ, মাইশা, দৃষ্টি সব গোল মিটিয়ে বসেছে। যদিও ইভা আসতে চাইছিল না, ওদের জোড়াজুড়িতে এখানে এসে বসা তাদের এখন মূল আলোচনা হচ্ছে সন্ধ্যায় তারা নাচবে, অভিনয় করবে, ভিখারি সেজে টাকা উঠাবে। ওদের এমন পরিচালনায় রোদ কিছু না বলে চুপচাপ বসে থাকলেও ইভা বেশ বিরক্ত হলো। আর হবে না, তার বিয়ে তাকে এনে এসব শোনাচ্ছে। ইভা ওদের থেকে সরে উঠে দাঁড়িয়ে বলল, তোদের যা করার করিস, আমাকে এ বিষয়ে জড়াস না। বলে আর কারো কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। ইভার সাথে দৃষ্টিও ওর সাথে যায়। ইভা চলে যেতে ওভাবে সবাই কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। আবারও শুরু হলো তাদের আলোচনা। ওদের আলোচনার কেন্দ্র করে জুথি বলল, আচ্ছা, আমরা সব শেষ মাতবর চাচার নাটকটা করলে কেমন হবে? সবার দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে, মন্দ হবে না, বরঞ্চ ভালোই হবে। আচ্ছা, তাহলে আমি জামাই তানিশা বউ, আর তুই মাতবর শর্মি শালি, সুচি ঘটক, মাইশা দর্শক। জুথির কথায় সবাই একটু ভেবে সায় জানিয়ে দিল। ওদের নাচ গানের বিষয়ের প্ল্যান শেষ হতেই গায়ে হলুদের সাজের জন্য পার্লার যাওয়া নিয়ে কথা শুরু হতেই ফারি বলল, আজ আমরা ইউকে ডল সাজাবো, সবাই ওকে? ফারির কথায় জুথি কিছু বলবে এমন সময় আরিশ জুথির রুমে এসে সুচিকে কেন্দ্র করে বলল, সুচি, আমার সাথে আয়, কথা আছে। বলে একবার আর চোখে জুথির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই সুচি ও উঠিয়ে দাঁড়ায় আরিশের পিছু পিছু যাওয়ার জন্য। সুচি উঠতেই জুথি ভ্রু কুচকে তাকালো ওর দিকে, অতপর মনে মনে আওড়ালো, বেত্তামুস, চুন্নি, গোলচোখ, মাগুর মাছ, শিং মাছ একটা। উনি ডাকলেই যেতে হবে, আর উনি হঠাৎ ডাকলো কেন? হ্যাঁ, কি এমন বলবে যে আমাদের সামনে বলতে পারলো না? ওর এসব ভাবার মধ্যে তানিশার ধাক্কাই হুঁশ ফিরে। ওর তল্ল ফিরায় ওরা শ্বাস, পাশাপাশি আরও কিছু নিয়ে কথা বলায় ব্যস্ত। কিন্তু জুথির মন পড়ে আছে ওরা আলাদা করে কি কথা বলছে জানার জন্য। সময় কেটে 6-7 মিনিট পার হতেই জুথি আর বসে থাকতে পারল না। ওরা এত সময় নিয়ে কি এমন বলছে জানতে উঠে দাঁড়াতেই ফারি জুথিকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করলো। জুথি বলল,
তোরা কথা বল, আমি একটু আসছি। আরিশকে গম্ভীরভাবে বসে থাকতে দেখে সুচি বলল। এতে কাজ হবে? সুচির কথায় আরিশ ওর ঘুরে শ্বাস সেরে গম্ভীর কণ্ঠে বলল। আমি আমার মৌকে জন্মানোর পর থেকে চিনি, দেখবি এখন এখানে এলো বলে। সুচি আরিশের কথা শুনলো, অতপর মুস্কি হেসে বলল। সত্যি ব্রো, তোমার ভালোবাসা দেখে অবাকই হই। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? আমার তো মাঝে মাঝে হিংসা হয়। কেমন বাসো ভাই? তাছাড়া তোমাদের কাহিনীটা আমার ভালোই লাগে। কজন পারে নিজের বউ বানাবে বলে জন্মানোর পর থেকে মানুষ করতে? সুচির কথায় আরিশের মনে পড়ে আজ থেকে 17 বছর আগের কথা। দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল রাত 9:34। যেদিন সবাই প্রে করেছিল ছোট চাচুর যেন এবার ছেলে হয়, কিন্তু সবার দোয়া হয়তো সেদিন আল্লাহ তাআলা কবুল করেননি। ছেলে না হয়ে হয়েছিল মেয়ে, যার দরুন বাড়ির কেউই তেমন খুশি হয়নি। সবার মন ভেঙে যাওয়াতে যে যার রুমে চলে গিয়েছিলেন সেই দিন। কিন্তু সেদিন কেউ খুশি না হলেও আরিশ খুশি হয়েছিল। সে 10 বছরের আরিশ মায়ের হাত ধরে হসপিটাল এসেছিল জ্যোতিকে দেখবে বলে। জ্যোতির জন্মের পর সর্বপ্রথম সে নার্সের পর আরিশের কোলে উঠেছিল। সেদিন সেই নবজাতক জ্যোতি আরিশের কোলে উঠিয়ে চোখগুলো টালুমালু করে তাকিয়ে আউ আউ করে হাসছিল, যেটা দেখে আরিশ কিছুক্ষণ থম দিয়ে জ্যোতির দিকে তাকিয়ে আনমনে মাকে উদ্দেশ্য করে একটু জোরেই বলেছিল। আম্মু ও হওয়াতে বাড়ির কেউ তো তেমন খুশি হয়নি। তোমরা কেউ চিন্তা করো না, ওকে তোমাদের কাউকে দেখতে হবে না। আজ থেকে ওর সব দায় দায়িত্ব আমার, কারণ ও বড় হলে আমি ওকে বিয়ে করব। তাহলে আর তোমাদের বউকে বোঝা মনে হবে না। এই কথাটুকু বলে বাচ্চা মেয়েটার কপালে গভীর চুম্বন করেছিল আরিশ। আরিশ কথাটা তো সেদিন ঠিকই বলেছিল, যাতে অবাক হয়ে চেয়েছিলেন সানজিদা খান, ইউনুস খান। এতটুকু ছেলের মুখে এমন কথা ওনারা মোটেও আশা করেননি। সেদিনের পর দিন কাটে মোমেনা খানকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার পর আরিশ খেয়ে না খেয়ে সারাদিন ওই জ্যোতিকে নিয়েই পড়ে থাকতো। জ্যোতির ডাইপার চেঞ্জ করার সময়ে ফিরার খাওয়ানো, ঘুম পাড়ানো, ঘুমিয়ে গেলে বিছানা থেকে তুলে বুকের উপর নিয়ে সযত্নে মাথায় হাত বোলানো, এভাবেই দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। তখন জ্যোতিকে দেখতে বেশ গুলুমুলু ও সুন্দর লাগতো। জ্যোতির প্রতি আরিশকে এতটা অ্যাডিক্টেড হতে দেখে সবাই অবাক হতো, তবে কেউ তেমন গায়ে মাখত না। সবার ধারণা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। যখন জ্যোতির 4 বছর সম্পূর্ণ হয় তখন যেন ওকে দেখতে পরীর থেকে কোনো অংশে কম লাগতো না। যে দেখে তো গাল ধরে নয়তো নাক ধরে টেনে দিত, যেটা আরিশের মোটেও পছন্দের তালিকায় ছিল না। কারণ যেটা তার একান্তই তার, যেটা সে অন্য কারো সামান্য ছোঁয়াটুকু পছন্দ করে না। পাশাপাশি জ্যোতির চঞ্চলতা ও টোল পড়া হাসি দেখে রাদীপও ওকে নোটিশ করত। একটা সময় তারও কিভাবে যেন জ্যোতির প্রতি ভালো লাগার সৃষ্টি হয়, আর সেই রেশ ধরেই কাটতে দিন। এভাবে এক মেয়েকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় 2 ভাইয়ের মধ্যে। আরিশ কোনোভাবেই তার মৌকে ছাড়বে না, আর রাদীপও বড়দের নিষেধ করার পর জ্যোতির থেকে দূরত্ব বাড়াবে না। তাই আরিশ জ্যোতির 10 বছর হতে না হতেই জেদ ধরে বিয়ে করে নিয়েছিল তার মৌকে। কিন্তু তাতেও রাদীপ দূরত্ব বজায় করেনি, যতটা পেরেছে ওর সাথে চিপকে থাকার চেষ্টা করেছে, যেটা সে একদমই মানতে পারেনি। তাই তো আজ 7টা বছর কেটে গেল তার মৌয়ের থেকে দূরত্ব বজায় রেখে ওর ভাবনায় ছেদ ঘটে জ্যোতির মিষ্টি কণ্ঠে সুচি ডাকায়। সুচি। জ্যোতির কণ্ঠ পেয়ে আরিশ তাকালো দরজার দিকে। অবশেষে তার প্রশান্তি মিলল। এই এক মুখ যা তার সারাদিন দেখলেও বিরক্ত অনুভব হয় না, বরঞ্চ তার ক্ষণে ক্ষণে প্রশান্তি মিলে। জ্যোতিকে রুমে আসতে দেখে সুচি আরিশের দিকে তাকাতেই আরিশ চোখ দিয়ে ইশারা করলো তাদের প্ল্যান মতো কাজ করেছে। সুচি ও আরিশকে আশ্বাস দিয়ে ঘুরে জ্যোতির দিকে তাকাতেই জ্যোতি ইনিয়ে বিনিয়ে বলল, তোমার না আমাদের সাথে পার্লারে যাওয়ার কথা ছিল? আমরা তো যাচ্ছি, তুমি যাবে না? তৎক্ষণে সুচি থেকে জবাব এলো, না। কেন? কারণ আজ আমি স্পেশাল সাজবো। স্পেশাল? আরিশ ভাই তো বললো সে নাকি আজকে একজনকে স্পেশাল সাজাবে, আর সেই স্পেশাল হিসেবে আমাকেই বেছে নিয়েছে। তোমাকে বেছে নিয়েছে মানে? আরিশ কাজ হয়ে গেছে দেখে বাঁকা হেসে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, স্পেশাল সাজাবো। জ্যোতি আরিশের কথায় ঘুরে ওর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, আপনার যদি কাউকে স্পেশাল সাজাতে হয় তাহলে আপনি আমাকে সাজাবেন, অন্য কাউকে কেন সাজাবেন? তুই আমার কাছে সাজবে ভেবে বলছিস? কেন সাজবো না? ভেবে বলার কি আছে? আপনি একবার বলেই দেখতেন, আমি একদম রাজি হয়ে যেতাম।
বলে অন্যদিক মুখ ঘোরালো আরিশ। জুথি মুখ ঘোরানো দেখে মনে মনে আওড়ালো, সে আমার ভালো করেই জানা আছে তুই যে আমার কাছে কি শাস্তি। নেহাত সুচি সাজার কথা বলল, আর নয়তো পার্লার যেতে দেব না শুনলে নির্ঘাত ভ্যা করে কেঁদে দিতে। আরিশ জুথির দুজনকেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সুচি বলল, এখন তাহলে আমি কোথায় সাজবো? সরুনি, আমি স্পেশাল সাজবো, তুমি বরং আপুদের সাথে পার্লারে যাও। ঠিক আছে, কি আর করার, যেহেতু তুমি সাজবে তাহলে আমি বরং তাদের সাথে পার্লারে যাই। হুম। সুচি রুম থেকে বেরিয়ে যেতেই জুথি ঝটপট দরজার কাছে এগিয়ে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে মুখ ফুলিয়ে অন্যদিকে হাত বগল দাবা করে দাঁড়াতেই আরিশ ওর কাছে এগিয়ে পেছন থেকে পেট জড়িয়ে ঘাড়ে মুখ গুজতেই জুথি ঘাড় কাত করতেই আরিশ জুথির ঘাড়ে একের পর এক চুমু খেতে খেতে দুষ্টুমি কঠে বলল, রাগ হয়েছে? আদর দিচ্ছি তো। আরিশ জুথিকে এখনো মুখ ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওকে টেনে ওর দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে বলল, সমস্যা কি? কথা বলছিস না কেন? আপনি কেন ওকে সাজানোর কথা বলেন? আপনার যদি কাউকে স্পেশাল সাজানোর হয় তাহলে আপনি আমাকে বলতেন, আমাকে সাজাতেন, অন্য কাউকে কেন? আরিশ শুনল জুথির কথা, অতঃপর মাথাটা একটু নিচু করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বুড়ো আঙুলে ভ্রু চুলকে বলল, চরমভাবে ভুল হয়ে গেছে, আমার বোকা মৌচাক। কি বললেন? কই কিছু বলিনি তো। তুই কিছু শুনেছিস? আপনি আর কখনো কাউকে আপনার রুমে অ্যালাউ করবেন না, আর যদি ব্যাস জুথির বাকি কথাটুকু আর পূর্ণ হলো না। তৎক্ষণিক আরিশ ওকে টেনে বিছানায় ফেলে ওর উপর উঠিয়ে ঠোঁটের ওপর আঙুল চেপে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোরে আসক্ত করা ঠোঁট দুটো আমার সামনে একদম নাড়িয়ে কথা বলবি না, কারণ আমি ঠিক থাকতে পারি না। আর একবার যদি আমি তোকে ধরি, খোদার কসম, এক মুহূর্তে 1 ইঞ্চি আমার থেকে দূরত্ব বইতে দিব না। এতে যদি তুই আমাকে নিতে না পারিস তখন আমার কিচ্ছু করা থাকবে না। জুথি আরিশের এহেন কথায় চোখ দুটো বন্ধ করে নেয়। সে নিঃশব্দ হতে বাধ্য হয়। তার নিঃশ্বাস ঘন হয় তার শখের পুরুষ যে তার অতি নিকটে। জুথি বিছানার চাদর খামছে ধরে আরিশের পরপর গভীর চুম্বনে। জুথি যতটা সম্ভব আরিশকে সহ্য করা ঠিক ততটাই করছে। একটা সময় তার নিঃশ্বাস এতটাই ঘন হয় মনে হচ্ছিল জ্ঞান হারাবে। আরিশ জুথির অস্থিরতা বুঝতে পেরে ওর থেকে সরে আসে। অতপর জুথিকে টেনে তুলে ওর মাথা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মৌ, তুই আমার হয়ে থাক, আমি দূরত্ব সহ্য করে নেব। যেদিন তোর মনে হবে আমি সেদিন দূরত্ব খুঁজাবো। বলে মাথায় পরপর দুটো চুমু খেলো। জুথি আরিশের কথায় আরিশকে শক্ত হাতে ওর পেট জড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি জুথি, আরিশ ভাইয়ের মৌচাক, স্বচ্ছায় আপনাকে মেনে নিলাম। জুথির এমন কথায় আরিশের হাতের বাঁধন দৃঢ় হয়। সে সত্যি শুনছে তো? তার বোকা মৌ তাকে সঙ্গ দেবে, নাকি এর ভিতরে কোনো ঘাপলা আছে? তাই একটু বাজিয়ে দেখার জন্য কিছু বলবে, ততক্ষণে থেমে গিয়ে চোখটা বন্ধ করে নেয়। হোক না অস্পষ্ট, আসুক না হাজারটা বাধা, দিন শেষে তার মৌকে না চাইলেও তার কাছে ধরা দিতে হবে। সেখানে একটা কথার রেশ ধরে। এটা মোটেই তার স্বভাবের সাথে যায় না, হোক না ইচ্ছে করে কিংবা অনিচ্ছা করে। আমার মৌ আমাকে মেনে নিয়েছে, এটাই প্রাপ্তি। এসব ভেবে গম্ভীর আরিশ তপ্ত নিঃশ্বাস ফেলল। অতপর তার বুকে আস্তে পিছলে লেপ্টে থাকা জুথির দিকে তাকিয়ে ওর মাথায় মুখ ঠেকিয়ে বলল, ভীষণ ভালোবাসে মৌ, তোকে আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসে। বলে একটু ঝুঁকিয়ে ঘাড়ে মুখ ডুবোতেই জুথি আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, এভাবে নয়, আমার সময় চাই। জুথি এতটুকু কথায় আরিশের হাত দৃঢ় করে দিতেই জুথি ছাড়া পেয়ে একটু সরে বসতেই আরিশ তাকালো জুথির মায়াভরা মুখের দিকে। কি এমন মায়া লেগে আছে এই মুখে যেটা ওকে সবসময় প্রশান্তি দেয়? আরিশ প্রশান্তিতে চোখ বুজে নিল সামান্য সময়। কেন এই মুখ দেখে সে সারা জীবন কাটিয়ে দিতে পারে অনায়াসে। আরিশ এসব ভেবে উঠে দাঁড়ালো। অতপর হেঁটে কাভার্ডের কাছে গিয়ে তার উপরে রাখা একটা ডালা নামিয়ে বিছানায় জুথির পাশে রেখে বলল, এখানে সবকিছু আছে, ড্রেস চেঞ্জ করে পেটিকোট ব্লাউজ পরে আয়। আরিশ ভাই, আপনার জন্য সারপ্রাইজ ছিল। আমার জন্য? কি? এখন বলা যাবে না। কালকে মেহেদি অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছাদের চিলে কোঠার ঘরে চলে আসবেন। জুথি শুনল আরিশের কথা, তবে গায়ে না মেঘে আগ্রহ দেখিয়ে বলল, বলে লজ্জায় চোখটা বন্ধ করে পাজামাটা খামছে ধরল। আরিশ জুথিকে শুধু শুধু জায়গায় লজ্জা পেতে দেখে কপাল কুঁচকে বলল, অপেক্ষা থাকলাম, এখন ওগুলো পরে আয়।
যুথি ডালাটা বিছানার ওপর থেকে তুলে কোলের ওপর নিয়ে ডালাটা আনপ্যাকিং করে জিনিসগুলো বের করে মুচকি হেসে আরিশের দিকে তাকিয়ে বলল, এরকম একটা সেম ডালা আমি 2 দিন আগে পছন্দ করেছিলাম। তখন নেয়ার জন্য মেসেজ করতে ওনারা জানালো এটা নাকি কাপল। শুনে তো খুশি হয়েছিলাম, ম্যাচিং ড্রেস দেখতে সুন্দর লাগবে, কিন্তু অনেকগুলো টাকা দাম শুনে আর আনাই হলো না। এতটুকু বলে থেমে আবার বলল, আচ্ছা, আপনি এটা কোথা থেকে আনলেন? মৌ চেঞ্জ করে আসতে বলেছে। বিরক্তিতে কপাল কুঁচকে ধমকে কথাটা বলল। যুথি ডালা থেকে ব্লাউজ পেটিকোট বের করে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ালো, গম্ভীর লোক একটা, কথা কথা শুধু ধমক দেবে। মেরুন কালার পেটিকোট কাপ হাতা ব্লাউজটা পরে শরীরে ওড়না পেঁচিয়ে বের হতেই আরিশ মোবাইল থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো। যুথি জড়তা নিয়ে 2 হাত কসলাতে কসলাতে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকে। আরিশ ফোনটা বিছানার উপর ফেলে উঠে ওর কাছে এগোতেই যুথি নিচের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে পেটিকোটটা খামছে ধরল। আরিশ ওর কাছে এগিয়ে আসে, খামছে ধরা হাত দুটো ওর মুঠোর মধ্যে করে একটানে ওকে ওর বুকের উপর ফেলে বলল, সাজবি তো? যুথি উপর নিচে মাথা নাড়ালো, যার মানে সে তার কাছে সাজবে। আরিশ যুথির সায় পেয়ে বুকের উপর থেকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে ওর বুকে পেঁচালো। ওনাটা সরাতে নিলে তৎক্ষণাৎ যুথি ওনাটা 2 হাতে চেপে ধরে বলল, এটা কি করছেন? কেন, শাড়ি পরাবো না? আমি পড়তে পারি তো। ডিস্টার্ব করবি না। কিন্তু যুথির বাকি কথাটুকু আর শেষ করা হলো না। আরিশের রাঙানো চোখ দুটো দেখে আরিশের চোখ রাঙানো দেখে যুথির সাথে সাথে চোখ দুটো নিচু করে নিতেই আরিশ ওর শরীর থেকে ওনাটা বিছানার ওপর রেখে ডালা থেকে শাড়িটা নিয়ে যুথিকে কোমরে গুজে দিল। যুথির শরীর কেঁপে উঠল। আরিশ শাড়িটা ঘুরিয়ে কুচিগুলো গুছিয়ে হাঁটু গেড়ে বসে পেটে গুজে দিতে নিলে যুথি আরিশের চুলগুলো মুঠো করে চোখটা বন্ধ করে নিল। যুথি চোখটা মেলে আরিশের দিকে তাকাতেই এমন সময় নিচ থেকে সাউন্ড বক্সে বেজে ওঠে, ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি। এই গানটা সম্পূর্ণ শেষ হতেই দুজন দুজনার থেকে চোখ সরালো। আজ এই মুহূর্তে এই সময় এমন কোইন্সিডেন্ট একটা গান তাদের জন্যই হয়তো ছিল, আর নয়তো তাদের ব্যক্ত অনুভূতি ফোটানোর জন্য হঠাৎ এমন গান বিয়ে বাড়িতে কেনই বা ছাড়ল। গানের রিলিক্সে আছে আয়ান ভাই, হয়তো ভাই ছেড়েছে, তবে মন্দ হয়নি। আরিশ কাজে ফোকাস এনে যুথিকে শাড়িটা পরানো হয়ে গেলে আরিশ হাঁটু গেড়ে বসে কুচিগুলো একে একে ঠিক করে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস কমপ্লিট। বলে ডালা থেকে সোনালি পাথরের চেন বের করে পেটের অংশে পরিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোখটা সরু করে বলল, পারফেক্ট, এবার চুলগুলো বেঁধে নিলেই হলো। আরিশ যুথিকে আয়নার সামনে টুলে বসিয়ে চুলের খোপা খুলে দিতেই এলোকেশি চুল ছড়িয়ে মাটিতে ছুঁই ছুঁই হলো। আরিশ হিমশিম খেলো লম্বা চুলগুলো উপর নিচ হয়ে আশ্রে দিতে। যুথি আয়না থেকে দেখলো আরিশ চুলগুলো ঠিকমতো সামলাতে পারছে না, তাই উঠে দাঁড়িয়ে হাতটা আরিশের সামনে ধরে বলল, আমায় দিন, চুলটা আমি বেঁধে নিচ্ছি। যুথি মাথাটা আশ্রে সামনে থেকে মুড়িয়ে ক্লিপ দিয়ে বেঁধে গোল করে ঘুরিয়ে খেজুর বেনি করে নিল, যার দরুন মেরুন কালারের শাড়ির সাথে বেশ ফুটেছে। আরিশ ডালা থেকে গাজরাটা এনে বেনির গোড়ায় ঘুরিয়ে বেঁধে দিয়ে ঘাড়ে চুমু খেয়ে বলল, বোকা মৌ, পোকা। আপনি গম্ভীর লোক। আরিশ মুচকি হাসলো, অতপর যুথির নাকটা টেনে দিয়ে বলল, এইভাবে ঠিক আছে, আর কোনো কিছু প্রয়োজন নেই। মুখে তো কিছুই দিলাম না। তোর ঠোঁটতে এমনিতে গোলাপি। আমি এমনিতেও লিপস্টিক পরি না। তো আরে বাবা, মেয়েদের চোখটা আর্ট না করলে সুন্দর লাগে নাকি? একটু ক্রিম দেবো, চোখটা আর্ট করবো, ব্যাস। হাত নাচিয়ে কথাটা বলল। যুথি ক্রিম পাশাপাশি চোখটা আর্ট করে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখে নিজেই বলে উঠল, অনেক সুন্দর লাগছে তো, দেখে বলুন তো কেমন লাগছে। ঘুরে আরিশের দিকে তাকিয়ে, তুমি বরাবরই মায়াবতী। গলার ভেতর কথাটা রেখে, কি বলেন, শুনতে পাইনি। বললাম তোকে যেমন পোকা পোকা লাগে ওই রকমই লাগছে। এই একদম পোকা তো বলবেন না। তো কি পিচ্ছি বলবো? আমি কিন্তু পিচ্ছি না। সেটা কাছে এসে ধরতে গেলেই বোঝা যায়। যুথি ততক্ষণে চুপ হয়ে যায়। এখন কথা বাড়লে কথার প্যাচে সেই ফেসে যাবে, তাই আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসে। আরিশ ডালার পাশে রাখা ম্যাচিং পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ সময় নিয়ে পাঞ্জাবিটা পরে বের হতেই দেখে যুথি আরিশের ফোনটা টিপাটিপি করছে। আরিশ এটা দেখে আয়নার সামনে যেতে যেতে বলল, মৌচাক।
ফোনের থেকে চোখ সরিয়ে আরিশের দিকে তাকিয়ে। ওটা ফোনের পাসওয়ার্ড। আয়না থেকে তাকিয়ে যুথি আরিশের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল। সে ভেবেছিল তাকে ডাকছে হয়তো, এটা যে ফোনের পাসওয়ার্ড সেটা সে বুঝতে পারেনি। যুথি লকটা খুলতেই তৎক্ষণে ফোনে কল আসায় ফোনটা আরিশের সামনে দিতেই ফোনের স্ক্রিনে লেখা ওঠে সোহেল মির্জা। লেখাটা দেখে আরিশ ফোনটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে লোকটা কিছু বলতেই আরিশ তারা দেখিয়ে বলল, ওকে, আমি এক্ষুনি আসছি বলে কানের থেকে ফোনটা সরিয়ে কেটে দেয়। কার ফোন ছিল? পার্টি অফিস থেকে জরুরি কল। আপনি এখন চলে যাবেন? নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে আরিশ বুঝল যুথির মন, কিন্তু এখন বাধ্যতার কারণ তাকে যেতেই হবে। তাই একটু কাছে এগিয়ে যুথির কোমর পেঁচিয়ে কপালে চুমু খেয়ে বলল, কাজ শেষে জলদি ফিরে আসবো। চারদিকে ছমছমে নীরবতা বিরাজ করছে, কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। থাকবে কি করে? যেখানে স্বয়ং আরিশ খান বসে আছে সেখানে কারো কথা বলা বিলাসিতা। সবার নীরবতা লঙ্ঘন করে মিজান খান কিছুটা রুট কণ্ঠে বললেন, আরিশ খান, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কাজে আছি, বয়সও আমি আপনার বড় হই, সে অনুযায়ী আপনার কাছে আমার ছেলের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করতে জানিয়েছিলাম, কিন্তু আপনি বিষয়টা একদম চাপিয়ে গেলেন। এটা আমার মোটেও সুবিধা লাগছে না। আপনার কি মনে হয় আরিশ খান কারো অর্ডারে কাজ করে? আমি সেটা বলতে চাইনি, আমি শুধু আমার ছেলে। ওনার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে আরিশ ওনাকে থামিয়ে দিয়ে গরম চোখে তেরা কণ্ঠে একটু ঝুঁকে ঠোঁট চুলকে বলল, ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আপনার এই পথ পজিশনটা যদি না থাকে? মা মানে? হয়েছে, আপনি বারবার সানভির মৃত্যুর রহস্য জানতে চাচ্ছেন। এর বিপরীতে কিনা আপনার নামের পাশে নেতাটা একটা মুছে না যায়। আপনি কি বলতে চাইছেন? আমার যতটুকু জানা, আপনার রাজনীতির বিপক্ষে কিছু শত্রু সুযোগ পেলে আপনাকে উপরে, এর মধ্যে যদি আপনার নেতা পদটায় চলে যায়, ভাবতে পারছেন কি হবে? আরিশের পথ চলে যাবে। ঘুরে ফিরে এক কথায় মিজান খান পরপর ঢোক গিলে কপালের পাশাপাশি ঘাড়ের ঘাম মুছতে মুছতে শুধানেন, আপনি মনে করেন আমি আপনার ছেলের মৃত্যুর রহস্য খুঁজতে গেলাম, সেখান থেকে কিনা আপনার পজিশনটা চলে গেল, তারপর আপনাকে তো মানুষ ভাগ্যও পাবে না। এখন আপনি বলুন, আপনি কি আপনার পজিশনটা ধরে রাখতে চান, নাকি ছেলের মৃত্যু কিভাবে হলো, কে বা কারা করেছে সেটা জানতে চান? অবশ্যই আপনি যেটা বলবেন সেটাই হবে। যদি চান ছেলের রহস্য বের করতে, অবশ্যই বের করব। অল দ্যাট আপনি আমার একজন খাস লোক বলতে কথা। ভাবশূন্য হয়ে চেয়ারে হেলান দিয়ে কথাটা বলল মিজান খান। আরিশের এমন দায়ছাড়া ভাবমূর্তিমার কথা শুনে মনে কিছু ভয় জাগ্রত হলো। আসলেই এই মুহূর্তে ওনার নেতা পদটা চলে গেলে উনি বিপদে পড়বেন, ওনার প্রাণ সংশয় হওয়ার চান্স বেশি। আর ছেলে, সে তো মরেই গেছে, এখন কে বা কারা মেরেছে সেটা বের করে ওনার লাভ নেই, বরং আরিশ খানের কথা অনুযায়ী ওনার বিপদ। তাই নিজের কথা চিন্তা করে গলায় স্বর নিচু করে বললেন, আমি আমার পজিশন চাই। আরে বা, ভেবেছিলাম পিছলে পিছলে করবেন। যাই হোক, আপনার ডিসিশনটা ভালো, এবার আপনি আসতে পারেন। আরিশ কথাটা বলতেই মিজান খান তৎক্ষণাৎ উঠে ওকে সালাম জানিয়ে পার্টি অফিস থেকে চলে যায়। আরিশও উঠে দাঁড়ায় বাসার উদ্দেশ্যে। তখন ওখানে থাকা সেদিনের এক পুলিশ কণ্ঠ ঋণী নিয়ে বলল, ব্যাপারটা এভাবে ধাপাচাপা দিলে বিষয়টা যদি আপনার সাথে হতো, ওনার ছেলের জায়গা যদি সেদিন আপনার বউ। ওনার বাকি কথা ওনার মুখেই সীমাবদ্ধ হলো, কারণ ওনার কথা মুখে থাকতেই আরিশ ঘুরে ওনার পা বরাবর গুলি করে। বলে লোকটা পায়ের অংশ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়তেই কাতরানো কণ্ঠে বলল, সামান্য কথায় গুলি করবেন? আমার বাড়িতে বউ বাচ্চা সব আছে, তাদের তো আমি ভালোবাসি, এখন তাদের ভবিষ্যৎ কে দেখবে? লোকটার কাতর কণ্ঠের কথায় আরিশ লোকটার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হিসকি স্বরে বলল, ভয় নেই, মরবেন না, তবে সাবধান। বউ মানে আমার পুরো দুনিয়ার সবটা, তাকে ছোঁয়া কিংবা কিছু করার আগে আমাকে ক্লোজ করতে হবে, তাই ভেবে চিন্তে কথা বলবেন। বলে রাফ পায়ে হেঁটে পার্টি অফিসে থাকা একজন লোকের দিকে তাকিয়ে বলতে বলতে বের হয়ে গেল, অনেকে হসপিটাল নিয়ে যান, খরচ আমি পাঠিয়ে দেব।
বলে চলে আসতেই সেখানে থাকা প্রতিটি মানুষ সরু চোখে তাকালো ওর গমন পথে। আরিশ খান মানুষটাই এমন, কাউকে পরোয়া করে না। সেখানে তাকে পার্সোনাল অ্যাটাক করা মানে নিজের পায়ে কোড়াল মারা। খানবাড়ির আনায় কোনায় অতীত জনের ভিড় যেন এক জায়গার হয়েছে, হবে না? এবার হলুদ সাজ কমপ্লিট করে পার্লার থেকে ফেরার সাথে সাথে ওকে সোজা স্টেজে বসিয়ে হলুদের আয়োজন শুরু করেছেন। তাই সবার ভিড় স্টেজ জুড়ে। কর্তীরা তো সব কিছু যাই জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। খানবাড়ির বিয়েতে কম আয়োজন, বরঞ্চ এই বাড়িতে প্রথম আনুষ্ঠানিক আয়োজন সহকারে প্রথম বিয়ে বললে কথা। ইভাকে স্টেজে একা বসিয়ে ফারি, তারিশা, সুচি সব একসাথে উধাও। একজন কোন কোনায় লাপাত্তা হয়ে আছে কে জানে। ফারি লম্বা চুলগুলো মা সিঁথি করে খুলে রেখে সিঁথিতে গোলাপ প্লাস গাঁদা ফুলের সংমিশ্রণে তিতলি, হাতে হলুদ চুড়ি, গলায় হলুদ সেট, কানে সেম কালার দুল, ইউকে ডল সাজে সব মিলিয়ে যেন আজ তাকে সুন্দর রাজ্যের রানী লাগছে। ফারি হাতে দুটো ভারী বক্স নিয়ে সামনে পা রাখতেই দেখা হয় লুসিয়ানের সাথে। সাদা রঙের টি শার্ট, কালো হাফ প্যান্ট হাঁটু পর্যন্ত, অগোছালো চুল, অতিরিক্ত ফর্সা শরীর, চোখগুলো কেমন ভেতরে ঢুকানো দেখেই বোঝা যাচ্ছে বিদেশি বিদেশি ভাব সব মিলিয়ে গুরু গুরু। উফ, পুরো পারফেক্ট। ফারি লুসিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে লুসিয়ান বলদ মার্কা হাসি দিয়ে বলল, তোমায় দেখতেও অনেক সুন্দর লাগছো। মানে? সুন্দর লাগছো। ফারি লুসিয়ানের অদ্ভুত বাংলায় দাঁতে দাঁত চেপে হালকা চেঁচিয়ে বলল, হাদারা মোটা, সুন্দর হবে, সুন্দর না। লুসিয়ান বুঝলো এখানে তার বাংলা বলা সম্ভব না, তাহলে এই মেয়ে বিয়ে বাড়িতে তার মান ইজ্জতের ফালুদা বানিয়ে দেবে। তাই এবার ফটাফট বিদেশিদের মতো ভাবসাব নিয়ে বলল, Maybe I can't speak Bangla properly, but you could at least teach me instead of saying it like that. ফারি ভ্রুকুসকে তাকালো লুসিয়ানের মুখের দিকে। এতক্ষণ লুসিয়ান বাংলা পারছিল না বলে তাকে কিভাবে কথা শোনালো। এখন সে তার বাংলা ইংলিশ বাক্য ঠিকভাবে বুঝতে পারল না। এখন কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, কারণ সে ইংলিশে ততটা পারদর্শী নয়। মোটামুটি বই কি চলে। ফারিকে কাচুবাচু করে দাঁড়াতে দেখে লুসিয়ান ফারির দুবাহু আস্তে করে ওর দিকে ঘুরিয়ে শুধালো, Why aren't you talking beauty? ফারি এবার কিছুটা হলেও বুঝলো লুসিয়ান কি বলতে চাইছে, তাই মাথাটা নিচু করে মেকি স্বরে বলল, আসলে আমি আপনার প্রথম কথাটা সঠিকভাবে বুঝতে পারিনি। আমি ইংলিশে ততটাও ভালো না, বলতে পারেন মোটামুটি। সমস্যা নহি, তুমি আমাকে বাংলা শিখাবে? আপনি তো বিয়ের পরে চলে যাবেন, তাহলে বাংলা শিখে কি করবেন? তাছাড়া আপনাদের দেশের মেয়েদের তো বাংলা শেখার প্রয়োজন হবে না। আমি তোমাকে ইংরেজি শিখাবো। You say so. I will stay if you want me to. I will stay forever. লুসিয়ানের দুটো স্বীকারোক্তির কথা যেন ফারির হৃদয় থমকালো। ছলো ছলো নয়নে লুসিয়ানের দিকে তাকাতেই লুসিয়ান চমৎকার হেসে ফারিকে আরেকটু কাছে টানলো। লুসিয়ান সম্পূর্ণ বিদেশি একটা ছেলে, যার দরুন ফারির সামনে তাকে দানব আকৃতির লাগছে। ফারিয়ার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি আর লুসিয়ান 6 ফুট 2 ইঞ্চি, যার দরুন ফারির মাথায় এসে পড়লেও লুসিয়ানের বুকের 1 ইঞ্চি নিচ বরাবর। লুসিয়ান ফারিকে একদম কাছে আনলে ফারির হার্টবিট যেন কেমন দ্রুত চলতে শুরু করলো। তবে লুসিয়ান স্বাভাবিক, তার কোনো কাঁপাকাঁপি নেই, বরং সে ফারির মায়াময় মুখটা একটু উপরের দিকে তুলে বলল, You didn't answer? আমার বলাই কি বা আসবে যাবে? Will you marry me? লুসিয়ানের ডাইরেক্ট কথায় ফারি মাথাটা নিচু করে নিতেই লুসিয়ান বলল, Don't you like foreign boys? আপনি কিভাবে জানলেন? সে উমি জবই জুনি, তোমার উত্তরটা ভালো। দুদিনে কিভাবে পছন্দ করলেন আমাকে? People meet just once, fix a date and get married. Then they get to know each other and build a life together. I will seen you for just 2 days count. We'll also have a like that. কিন্তু আপনার আম্মু আব্বু? তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমার বাবা মাই দেখে নেবে। চারদিকে হইচই, এর আওয়াজে জুথি আর ঘরে বসে থাকতে পারল না। আরির কাছে প্রায় 1.5 ঘন্টা হতে চলল, সেই তখন থেকে ঘরবন্দি হয়ে আছে। আর কতক্ষণ থাকা যায়?
এখন নিচ থেকে সাউন্ড বক্সের উড়াধুরা রিলিক্সে গান শুনে বুঝতে বাকি থাকে না নিচে কাজিন মহলরা নাচ গান শুরু করে দিয়েছে। এখন সেখানে না গেলে সব কিছু মিস করবে, তাই আর নিজেকে রোমবন্ধী না রেখে আর একবার আয়নার সামনে নিজেকে দেখে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি বরাবর আসতেই থামতে হয় সানজিদা খানের পিছুটাকে। মো, জি বড় আম্মু। তোমার সাথে কথা ছিল, আমার সাথে আসো। জ্যোতি সানজিদা খানের কথায় একবার নিচে তাকালো, দেখে সবাই স্টেজের সামনে যাচ্ছে। অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ওনার পায়ের সাথে পা মিলিয়ে রুমে আসতেই সানজিদা খান ওকে বসতে বলে আলমারির কাছে গিয়ে দুটো বক্স বের করে। জ্যোতির পাশে বসে বক্সগুলো খুলে ওখান থেকে একজোড়া মোটা দুভরি স্বর্ণের প্লাস হীরার পাথর মিশ্রিত শেপ ডিজাইনের রুলি বের করে ওর হাতটা তুলে দু হাতে পরিয়ে বললেন, এগুলো তোমার, কখনো খুলবে না। এগুলো তো অনেক ভারী। সামলাতে শেখো। সানজিদা খানের কথায় জ্যোতি সেদিনের আরিশের পরানো বালাটার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, কিন্তু উনি তো এই বালাটা আমাকে সেদিন পরিয়ে খুলতে নিষেধ করেছিলেন। এখন ওর কথার মধ্যে সানজিদা খান ওর পা দুটো ওনার কোলের মধ্যে নিয়ে দুটো স্বর্ণের ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা একজোড়া নূপুর পরিয়ে দিতে দিতে বললেন, কিছু বলবে আমি খুলে দিয়ে এটা পরিয়ে দিয়েছি। তৎক্ষণে জ্যোতি সানজিদা খানের কোল থেকে পাটা সরিয়ে আনতে চেয়ে বলল, কি করছো বড়ম্মু? আমার পা তোমার ওকে সম্পূর্ণ শেষ করতে না দিয়ে সানজিদা খান দৃঢ় কণ্ঠে শুধালেন, আমাকে বড় আম্মু বলে ডাকবে না? জ্যোতির মুখটা তৎক্ষণে ছোট হয়ে আসে। তার বড় আম্মু বলছে তাকে বড় আম্মু বলে না ডাকতে, কি দোষ তার? জ্যোতিকে মাথা নিচু করতে দেখে সানজিদা খান নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে মা ডাকবে, পারবে না? জ্যোতি নিচু মাথাটা তুলে সানজিদা খানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মা ডাকবো? বলে গোল মাঝারি বক্স থেকে ছোট ডায়মন্ড পাথরের স্বর্ণের নাকফুল বের করে জ্যোতিকে তাড়া দিয়ে বললেন, নাকের ওটা খোলো, এটা পরিয়ে দিচ্ছি। জ্যোতি সানজিদা খানের কথায় ওনার হাতের দিকে তাকাতেই দেখে বেশ মোটামুটি বিবাহিত নারীদের মতো ডায়মন্ড স্বর্ণের নাকেরটা জলজল করছে। এটা পরে নিশ্চিত ওকে বিবাহিত লাগবে, তাই কণ্ঠটা চাপিয়ে বলল, এটা তো ঠিক আছে, ওটা পরলে কেমন বুড়ো টাইপের লাগবে না? যেটা বললাম সেটা করো না। বেচারির কি আর করার, যেহেতু সানজিদা খান বলেছেন এখন না চাইলেও পড়তে হবে, তাই নাকের ছোট্ট নাকপিনটা খুলে রাখতেই সানজিদা খান নিজেই পরিয়ে দিলেন। অতঃপর ওকে দাঁড়া করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, নাও, পারফেক্ট আছে। জ্যোতি ছোট ছোট পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দেখে আজ ওকে একদম ওর মা চাচিদের মতো লাগছে। ওনারাও এমন মোটা মোটা ভারী গহনা পরে থাকেন। অতঃপর নিজেকে সম্পূর্ণ দেখে আনমনে বিড়বিড় করে বলল, আমাকে তো পুরো বউদের মতো লাগছে, কেমন বুড়ো টাইপের লোকদের মতো সাজিয়ে দিল। এসব নিজের মনে বিড়বিড় করে ঘুরে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, আমি নিচে যাই। ওনার বলার সাথে সাথে যদি দরজা পর্যন্ত যেতেই উনি আবারও ডেকে বললেন, মৌ শোনো। হ্যাঁ বড় আম্মু। বলতে নিয়েও থেমে বলল, মা বলো। সন্ধ্যার পরে তো কিছু খাওয়া হয়নি, দুপুরেও খেতে যাওনি। টেবিলে খাবার রাখা আছে, আগে খাবে, তারপর স্টেজের ওখানে যাবে। অর্ডার দেওয়ার মতো করে কথাটা বললেন। জ্যোতি যেতে নিয়েও দৌড়ে এসে সানজিদা খানের গলা জড়িয়ে বলল, মা তোমার একটা কথা জিজ্ঞেস করি। তুমি কি বকা দিবে? বলো। আমি তো ওনাকে ভালোবাসতাম, ওনার জন্য সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু বিগত কিছুদিন ধরে ওনার প্রতি অতিরিক্ত দুর্বল অনুভব হয় আমার। ওনার প্রতি অন্তর থেকে কেমন একটা অদ্ভুত টান অনুভব করি আমি। উনি ছাড়া প্রতিটা মুহূর্ত কেমন খালি খালি লাগে আমার। কেন এমনটা হয় মা? জ্যোতির কথায় সানজিদা খান মুচকি হেসে ওর মাথায় চুমু খেয়ে বললেন, ওটা তো হওয়ারই কথা, প্রণয়ের টান যেটা আল্লাহর তরফ থেকে স্বামী স্ত্রী দুজনের হৃদয়ে তৈরি করে দেন। জ্যোতি চমকালো, অবিশ্বাস্য চোখে মাথাটা একটু উঁচু করে সানজিদা খানের মুখটা দেখল। সত্যি কি ওর বড় আম্মু ওকে চুমু খেলো? জ্যোতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, একজন মেয়ে মা ব্যতীত আর কাকে মা বলে ডাকে, আর কেনই বা ডাকে? জ্যোতি সরু চোখে তাকিয়ে নম্র স্বরে বলল,
ওই ব্যক্তির ছেলের সাথে যখন মেয়েটার বিয়ে হয়? একজাক্টলি। বিয়ের পর একটা মেয়ের হৃদয়ে আল্লাহ তাআলার অদৃশ্য জাদুর মতো এক মায়া সৃষ্টি করে দেন স্বামীর প্রতি। আর তোমারও এই জন্যই আরিশের প্রতি এমন অনুভূতি হয়। মানে? সেদিন রাতের কথা মনে আছে? ওই দিন তোমাদের বিয়ে হয়েছে। জ্যোতির মুখে খুশির ঝলক দিয়ে উঠল সানজিদা খানের কথায়। তাহলে তার ধারণাই ঠিক, সেদিন সত্যিই তার বিয়ে হয়েছিল। আরিশ ভাই তার স্বামী কথাটা মনে হতেই কয়েকবার বিড়বিড় করে আওড়ালো। অতপর ওনাকে আবারও জড়িয়ে ধরে লজ্জা লজ্জা ভাব টেনে বলল, শাশুড়ি আম্মু? উনি যে আমার স্বামী, ওনার প্রতি ভালোবাসা থাকলেও ওনার প্রতি ভয় জিনিসটা কমে না কেন আমার? সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। চারিদিকে লাইটিংয়ের স্বচ্ছ আলোয় হলুদ শাড়িতে ইউকে সাজ ফর্সা মুখ নিতে তানিশাকে যেন দোকানে সাজিয়ে রাখা পুতুলগুলোর মতোই লাগছিল। আয়ান বার কয়েক তানিশাকে পর্যবেক্ষণ করে নিজেকে আর স্থির রাখতে পারল না। সাউন্ড বক্সের দায়িত্ব ওখানে থাকা একটা ছেলেকে দিয়ে উঠে দাঁড়ালো প্রিয়সীর নিকট যাওয়ার উদ্দেশ্যে। তানিশার হঠাৎ স্টেজের সামনে চোখ পড়তেই দেখে আয়ান ঘোর লাগা দৃষ্টি নিয়ে ওর দিকে কেমন করে এগিয়ে আসে। এটা দেখে তাড়াহুড়োয় চেয়ার থেকে উঠে দৌড়ে চলে যেতে নিলে আয়ান খপ করে পেছন থেকে হাতটা ধরে একটানে বুকের ওপর ফেলে হিসিয়ে বলল, সেটা তো ভালো কথা। আমার সামনে কেন বাচ্চাদের মতো কাচামুচো করতে থাকো? বোঝো না আমি ঠিক থাকতে পারি না? দেখুন, স্টেজ জুড়ে অনেক মানুষ আছে, এভাবে দেখলে মানুষ খারাপ ভাব। বুঝতে পেরেছি, অনেক শখ তোমার সবকিছু আমাকে দেখানোর। চিন্তা করো না, বেশি দিন আর অপেক্ষা করাবো না। তার আগে। তৎক্ষণে তানিশা দু হাত দ্বারা পা দুটো উঁচু করে আয়নের মুখ চেপে ধরে বলল, চুপ করুন, এত নির্লজ্জ কেন আপনি? তৎক্ষণে গম গম কণ্ঠে চেপে রাখা হাতের নিচ থেকে শোনা গেল, বউ যদি সারাদিন সামনে ঘুরঘুর করে তাহলে কি স্বামী নিজেকে ঠিক রাখতে পারে? তানিশা বুঝলো এই লোকটার সাথে পেরে ওঠা সম্ভব না, তাই মুখের চেপে রাখা হাতটা সরিয়ে আবার চলে আসতে নিলে আয়ান তৎক্ষণে ওকে হুট করে কোলে তুলে স্টেজের সামনে যেতে যেতে একটু ঝুঁকে ওর নাকে নাক ঘষে বলল, পালাই পালাই করা অভ্যাসটা বন্ধ করো, এখন আমরা কাপল নাচ করব। আল্লাহ, লজ্জা লাগছে, আমাকে নামান প্লিজ। সবাইকে দেখাতে হবে তো খান বাড়ির ছোট ছেলের বউকে। বলে রিলিক্সে থাকা ছেলেটির দিকে তাকিয়ে রোমান্টিক গান ছাড়তে বলল, হাম তেরি মোহাব্বত মে ইউ পাগল রেহতে হ্যাঁ। এই গানটা চলতে শুরু করলো। ছেলেটা গান চালু করতেই আয়ান তানিশার দিক করা চোখে তাকিয়ে বলল, এখন যদি ঠিকমতো নাচ না করো তো স্টেজে সবার সামনে চুমু খাবো। কি আর করার, এমন হুমকি দিয়েছে, এখন না চাইলেও নাচতে হবে তার সাথে। তাই গানের সাথে তাল মিলিয়ে দুজনে নাচার মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়েছে কয়েকবার। ওদেরকে এভাবে কাপল ডান্স করতে দেখে কাজিন মহল প্লাস সমবয়সী ছেলেমেয়েরা সবাই একটু জোরেই চেঁচিয়ে উঠল জিও জিও বলে। সবার এমন উৎসাহ পেয়ে আয়ান মুচকি হেসে আরেকটু তানিশার কাছকে ঘেঁষতেই তানিশার লজ্জায় ওর শাড়ি খামচে ধরল। এর আগে মনে হয় এমন বিব্রত অবস্থায় আর কখনোই পড়েনি ও। ওদেরকে কাপল নাচ করতে দেখে লুসিয়ান মুচকি হেসে ফারির কাছে এগিয়ে ওর হাত চেপে স্টেজে উঠল। যদিও লুসিয়ান সেভাবে নাচতে পারে না, আর ফারি সেও তানিশার মতো লজ্জায় মুখটা লাল হয়ে গেল। লুসিয়ান সে ওকে কিছু না বলেই এভাবে ডাইরেক্ট স্টেজে নিয়ে আসবে ভাবেনি, কিন্তু এখন স্টেজে উঠে এভাবে দাঁড়িয়ে থাকলে মান সম্মান সব পাঞ্চার হয়ে যাবে। তাই যেটুকু পারল দুজনে মিলিয়ে নাচার চেষ্টা করলো। তখন যুথি সানজিদা খানের সাথে কথা শেষ করে আসার সময় উনি আবারও খেতে বললে ও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো রূপ কথা না বলে হেঁটে চলে আসে খাবার টেবিলে। খিদে সংবরণের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু খেয়ে ডানে বামে না যেয়ে সোজা দৌড়ে স্টেজের কাছে যেতে দেখে আয়ান, তানিশা, লুসিয়ান, ফারি কাপল ডান্স করছে। কি সুন্দর লাগছে দুজুড়িকে। যুথি অবাক চোখে তাকিয়ে থাকার মধ্যে ওদের ডান্স শেষ হয়, আর ওদের নাচ শেষ হতেই যুথির মুখ থেকে আফসোসের সুরে বেরিয়ে আসে, ইস মিস করলাম। ওদের ডান্স শেষ হতেই মাইশা মনে দৌড়ে গিয়ে ইশকে মে দিলবার দিদিনা গানটা ছাড়তে বলে ওরা ধরে নাচতে শুরু করলো। ওদের 3 মিনিটের নাচ শেষ হতেই পাশ থেকে আয়ান কালো চশমা পরে জামা কাপড়ের উপর লুঙ্গি পেঁচিয়ে অন্য হাতে লুসিয়ানের দিকে লুঙ্গি ক্যাচ করতেই সেও ডান হাতে লুঙ্গিটা ক্যাচিং করে হাঁটু পর্যন্ত পেন্টের ওপর পরে নিয়ে লুঙ্গি ডান্স গানটায় স্টেজে উঠে লুঙ্গি জড়িয়ে নাচ দিতে সবাই হু হু করে হেসে দিল।
যদিও লুসিয়ান শুধু লুঙ্গিটা উপর নিচ করছে, কারণ তার নাচের কোনো অভ্যাস নাই। ওদের এমন ডিজে নাচ দেওয়ার মধ্যে কোত্থেকে আরিশও ওদের মতো লুঙ্গি পেঁচিয়ে ওড়াদোড়া নাচ দিতেই যুথি অবিশ্বাসের চোখে হাঁ করে তাকিয়ে দৌড়ে গেল স্টেজের উপর। যুথি গিয়েছে তো ভালো কথা, গিয়ে আয়নের পরনের লুঙ্গিটা টেনে খুলতে নিলে আয়ন হঠাৎ এমনটা হওয়ার তরুণ ঠাস করে চিত হয়ে পড়ে লুঙ্গি চেপে সামনের দিকে তাকিয়ে যুথিকে দেখিয়ে ভ্রু কুঁচকে বলল, কি করছিস বনু? আমার মানিজ্জত। কে শুনে কার কথা? যুথি আয়নের পরনের লুঙ্গি টেনে খুলে ওদের মতো শাড়ির উপর পেঁচিয়ে বলল, তুমি অনেক নাচ করেছো আয়ন ভাই, এখন আমি তোমার ভাইয়ের সাথে নাচবো, তুমি বরং দেখো।